জিপটা খটখট আওয়াজ করে নামছিল ধুলো উড়িয়ে কাঁচা রাস্তায়। মাঝে মাঝে চাকা কাদায় ভেসে যাচ্ছিল। কাঁচা রাস্তায় শুভেন্দু নিজেই সরকারি জিপ চালিয়ে যাচ্ছিল চাঁদ নন্দিনীর গ্রামে। শুভেন্দু পাল পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। কাজের সূত্রে তাকে বিভিন্ন জায়গায় যেতে হয়। আজ তার গন্তব্য চাঁদ নন্দিনীর গ্রাম। শুভেন্দুর মুখে কাঁচা পাকা দাড়ি, চোখে কালো চশমা, হাতে মোবাইল। শুভেন্দু হাতে থাকা ফোনটা কানে তুলে বলল, হ্যাঁ আমি এখন কালীডাঙ্গা। এই রাস্তাটা খুব বাজে, বুঝতেই পারছো। জিপ কাদায় হেঁচড়ে চলেছে, 20 মিনিট লাগবে। আর হ্যাঁ, শিউরির পিছন দিক দিয়ে ঢুকবো। মাটির রাস্তাটা বেরোলেই বাঁশতলা, আর তারপরেই মূল জায়গা। দেখো লোকজন যেন তৈরি থাকে। ফোন বন্ধ করে শুভেন্দু জানালার বাইরে তাকিয়ে থাকলো। পাশ দিয়ে এক ঝাঁক বক উড়ে যেতে দেখলো। গরুর গাড়ি ফিরছিল উল্টো দিক থেকে। পিছনে চাষিরা মাঠে ধান কাটছিল। বাঁশতলা শুরু হতেই দেখা গেল যেন রাস্তা দুপাশে ধীরে ধীরে শুরু হয়ে যাচ্ছে। জিপটা ঢুকে পড়তেই আলোর রং বদলে গেল, ঠিক যেন কেউ উপরে ছাদ টেনে দিয়েছে। এখানে প্রবেশ করে একটা আলাদা অনুভূতি পাচ্ছে শুভেন্দু। গাড়ির চাকা পিছনে ফেলে যাচ্ছে পাতার স্তূপ, হালকা মচমচ শব্দ। জিপটা শেষ বাঁকটা ঘুরতেই শুভেন্দু প্রথম দেখল চাঁদ নন্দিনীর বিস্তীর্ণ খোলা প্রান্তরটা, আর মাঝখানে দাঁড়িয়ে আছে একটা পলাশ গাছ। দূরে একটা রাস্তা চলে গেছে, তার ধারে ঘেঁষে একটা জঙ্গল। প্রায় 8-10 জন দিনমজুর ইতিমধ্যেই এখানে কাজের জন্য এসেছে। তারা কেউ কোদালের ফলায় তেল দিচ্ছে, কেউ গর্ত কেটে মাটি সাফ করছে, কেউ গামছা দিয়ে ঘাম মুছছে। এক কোনায় এক বৃদ্ধ লোক বসেছিল। সে বলল, ওই যাইতাছে শহরের বাবু, উনি আমাকে অহন সব সমস্যার সমাধান করে দিতে পারবো। আপনারা এখানেই থাকছেন? জায়গাটা আমার চেনা নেই একেবারেই, একটু দেখিয়ে দিন কোথায় মাটি কাটতে পারছেন না আপনারা। আসেন বাবু, আমি রাহু, 10 বছর হইল মাটি কাটার কাম করতেছি। জায়গাটারে ভালো কইরাই চিনি, চলেন দেখায় দেখি আপনারে। বৃদ্ধ লোক সামনে চলতে লাগলো, শুভেন্দু পিছনে। তারা হাঁটতে হাঁটতে এলো এক তাঁবু থেকে একটু দূরে একটা পুরনো মাটির ঢিবির সামনে। এইখানে মাটি একটু বেশি শক্ত। গতকাল কোদাল চালাইতে গিয়া হঠাৎ ঠন ঠন শব্দ করে উঠলো, নিচে কিছু পয়রা ছিল মনে হয়। শুভেন্দু ঘাড় ঘুরিয়ে দেখলো জায়গাটা। সত্যি এই অংশটা অন্য জায়গার তুলনায় একটু অন্যরকম। শুভেন্দু বেশ অভিজ্ঞ বলে তাকে এখানে পাঠানো হয়েছে কলকাতা থেকে। সামনে আরো কয়েকজন দিনমজুর মাটি কাটার কাজ করছিল। তাদের মধ্যে একজন বলল, বাবু আমরা কাল থেকে এই গর্ত কাটার কাজ শুরু করছি, কিন্তু মাটি কেমন জানি ঘাইসা থাকে কোদালের সাথে, সহজে উঠে না। তোমার নাম কি? আমার নাম মনু বাবু। এই জায়গাটা যাচাই করে দেখা দরকার বাবু। আগেও অনেক জায়গায় মাটি কাটছি, কিন্তু এমন তো কখনো হয় নাই। মনে হয় জায়গাটা ভালো না। শুভেন্দু হালকা হাসল। সে বুঝে গেছে লোকজনের মধ্যে ভীতি কাজ করছে। সে সবাইকে কাজে যেতে বলল, তারপর সে তাঁবুর দিকে ফিরল। দিনমজুর শ্রমিকেরা কাজ করেই যাচ্ছে। তাঁবুর পাশে চুলায় বসা পাতিলে এবার চা ফুটে উঠেছে। শুভেন্দু এগিয়ে গিয়ে বসে পড়ল একটা চেয়ারে। রাহু এক গ্লাসে চা ঢেলে বাড়িয়ে দিল। এই যে নেন বাবু, মাটির কাজের আগে মাটির চা। শুভেন্দু গ্লাসটা হাতে নিয়ে চুপচাপ তাকিয়ে রইল খোলা মাঠের দিকে। শুভেন্দুকে দেখে মনে হচ্ছে মনের অজান্তেই সে একটা ভাবনায় ডুবে গেছে। এই মাটি কি সত্যিই মাটি, নাকি সময়ের এক পাথর গাঁথা স্তর যার নিচে চাপা পড়ে আছে কিছু ইতিহাস? কিন্তু এখানে মাটি যেন কিছু বলে না, না উচ্চারণে না ভাষায়, শুধু স্পন্দনে। তার চোখে পড়ে কোদালের ছায়া দেখতে মাটি কাটার হাতিয়ার, কিন্তু এই মুহূর্তে তা যেন মাটির বুকে আঘাত হানা অস্ত্র।
কোদালের ঠনঠন শব্দ চলছিল থেমে থেমে। গোরাচাঁদ, মনু আরও কিছু লোক একসঙ্গে গর্ত বড় করছিল। হঠাৎ এক কোপে গোরাচাঁদের কোদাল কিছুতে আটকে গেল। সে জোরে টানতেই উঠে এলো এক পুরনো কালচে রঙের কাঠের ফ্রেমের মতো কিছু। এটা কি? হ্যাঁ, কইরা গোরাচাঁদ, কফিন নারে কিসের বাক্স? এই জায়গায় কেউ মরছিল নাকি কাটা জানে? এটা কি কোনো কবর ছিল? গোরাচাঁদ একটু পিছনে সরে গেল। মনুর হাত থেকে পড়ে গেল কোদাল। সেই মুহূর্তে মনু ছুটে এলো শুভেন্দুর দিকে। হ্যাঁ, চালেন বাবু, মাটি ঘুরতে গিয়া কি সব বাইরে হইতাছে, মনে হয় মরা মানুষ। শুভেন্দু হুড়মুড় করে উঠে দাঁড়ালো। সে যা ভেবেছিল এতক্ষণ ধরে এখন সেটারই রূপ নিচ্ছে। সে গিয়ে দাঁড়াতেই দেখতে পেল একটা কফিন, কাপড়ে মোড়ানো, কাঠের অংশগুলো ভাঙ্গা। সেই গর্তটার চারপাশে অন্ধকার। শুভেন্দু, রাহু আর বাকি দিনমজুরেরা দাঁড়িয়ে, কেউ কিছু বলছে না। শুভেন্দু গলা নামিয়ে বলল, কফিনটা খুলে দেখতে হবে। এই লাশটা কার? তারা কফিনটা খুলে দেখল শরীর পচে গেছে। সবাই বুঝতে পারল এই লাশেরই পচা গন্ধ বের হচ্ছিল এতক্ষণ। তোমরা কেউ চিনতে পারলে লাশটা কার? আমার মনে হয় লোকটারে কেউ মাইরা এখানে কবর দিয়া গেছে। সন্ধ্যা থেকে কেমন যেন রাত নেমে এলো। বজ্রপাত হচ্ছিল না, তবু হঠাৎ করে একটা গোটা মাঠে ঝড় উঠে গেল। শ্রমিকরা সবাই গর্ত ছেড়ে তাঁবুর দিকে চলে গেল। কিন্তু শুভেন্দু তাঁবুতে ফিরেও তার মনে হচ্ছিল কফিনের ওই দেহটা কার। তাঁবুর পাশে দাঁড়িয়ে গর্তের দিকে তাকিয়েছিল। তখনই মাঠের এক প্রান্তে একটা ছায়া নড়ে উঠল। তাড়াতাড়ি নয়, ধীরে ধীরে হেঁটে এলো শুভেন্দুর দিকে। তার গায়ে সাদা কাপড় জড়ানো, পচা মাংসের গন্ধ। শুভেন্দু এমন কিছু সামনে দেখে পিছনে সরে গেল। তার শরীর থেকে ঘাম ঝরতে শুরু করলো। তখন ছায়াটা দাঁড়িয়ে শুভেন্দুকে বলল, আমার নাম জানিস না, ঠিক আছে, কিন্তু আমায় কেউ পুঁতে রেখেছিল যাকে কেউ চেনে না। সে সবচেয়ে ভয়ঙ্কর পাপ করেছিল, আমি তাকে মেরেছি। আজ তোদের মারব। আমার কফিন কেন বের করলি? তোরা কখনোই এখানে মাটি কাটতে পারবি না, এটা আমার জায়গা। কথাগুলো বলে হঠাৎ ছায়াটা হাওয়ায় মিলিয়ে গেল আর পুরো মাঠটা অন্ধকারে ভেসে গেল। আরেকজন লাগবে। খুব ভয় পেয়ে শুভেন্দু দাঁড়িয়েছিল মাঠের মাঝখানে। কানে তখনও বাজছে সেই আওয়াজগুলো। হঠাৎ যেন ঘড়ির কাঁটা থেমে গেছে। পৃথিবী নিশ্চুপ। রাত আরো গভীর হয়ে এলো। সেদিনের মতো মাটি কাটা বন্ধ। শুভেন্দু ধীরে ধীরে ফিরে গেল তার তাঁবুর ভিতর। গিয়ে দেখল সেখানে তার ব্যাগ রাখা ছিল, পাশে রক্তের ছোপ। খুবই সামান্য, কিন্তু একেবারে টাটকা। সে পিছনে ফিরে তাকালো। তবু তার মনে হলো কেউ একটানা তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ করে প্রবল বৃষ্টি শুরু হলো। বিদ্যুৎ চমকালো আর সেই আলোয় দেখা গেল একজন তাঁবুর বাইরে দাঁড়িয়ে। শুভেন্দু তাঁবু থেকে বাইরে বেরিয়ে এলো। একবার আলোর ঝলকে দেখা গেল একটা ছায়া মূর্তি। তার চোখ লাল। আরেক দফা আকাশ থেকে আলোর ঝলকানি নেমে আসলো। শুভেন্দু আর দাঁড়িয়ে থাকতে পারছে না, কিন্তু সেই মুহূর্তে তার কানে এলো সেই একই কণ্ঠ, এখন পালা, আমি রাহুকে নিয়ে গেছি। শুভেন্দু দৌড়ে অন্য তাঁবুতে গিয়ে দেখে সেখানে রাহু নেই। শুভেন্দুর ভয় পাওয়া দেখে মনু বলে ওঠে, বাবু, রাহু কাকা সেই তখন থেকে নেই, ফিরেনি। কি বলছো কি তোমরা? তবে কি সেই ছায়াটা নিয়ে গেছে? তখন রাত গাঢ়। বৃষ্টির শব্দ একটানা মাটির উপর ঝপঝপ করে পড়ছে। ফাঁকা মাঠের পথ ধরে তিনটি ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে চলেছে। শুভেন্দুর সামনে, তার পিছনে মনু আর গোরাচাঁদ। কেউ কথা বলছে না, শুধু কাদায় পা টেবে টেবে যাচ্ছে। সবাই আতঙ্কিত। বৃষ্টি একটু কমেছে। হঠাৎ মনু ফিসফিস করে বলল, বাবু, আমি কইছিলাম জায়গাটা ভালো না। কি বলছো? মানে গ্রামের পুরাতন মানুষেরা কয় মাটির নিচে নাকি এক সময় এক তান্ত্রিক মন্ত্রভূত গট পুঁতে রাখছিল।
যাতে অতৃপ্ত আত্মা এখানে আইসা জায়গা পায়। কথাটা হাওয়ার মতো কানে লাগলো তার। ততক্ষণে তারা পৌঁছে গেছে সেই গর্তের পাশে। গোরাচাঁদ লণ্ঠনটা সামনে ধরতেই দেখতে পায় গর্তের সামনে একটি হাত। শুভেন্দু ভালো করে টর্চের আলো ফেলে দেখে রাহুল লাশ পড়ে আছে সেখানে। এ তো সত্যি রাহুল লাশ। রাহু, যাকে সবাই হারিয়ে গেছে ভেবেছিল, সে নিচে পড়ে আছে। তার চোখ দুটো খোলা, মুখ অর্ধেকটা কাদায় ডুবে আছে। কি ভয়ঙ্কর দৃশ্য! গোরাচাঁদ বলল, এটা তো কফিনের এই লোকটা কি ওর বুকের মধ্যে পাড়াইয়া দিল। তোরা আমার ঘুম ভাঙিয়েছিস, এখন তোরাই ঘুমাবি চিরকালের জন্য। মনু চিৎকার করে ওঠে। বাবু দৌড়ান, এই গর্ত বালা না, এরা মৃতদের রাস্তা না। সেই আলোয় দেখা গেল গর্ত থেকে উঠে আসছে একটা মাথা, তবে কাঁটা। এই সেই দেহ যাকে কফিনে সবাই দেখতে পেয়েছিল। গোরাচাঁদ মন্ত্র পড়তে থাকে, ওয়াম বৈরব ওয়াম কৃপা কর। কিন্তু কোনো কিছুতেই যেন কাজ হচ্ছে না। এক অদ্ভুত চিৎকার ভেসে আসে চারপাশ থেকে। শুভেন্দু টর্চ লাইটটা সরাসরি এই কাঁটা মাথার দিকে ধরতেই ছায়াটা থমকে যায়। কিছুক্ষণ বাদেই ছায়াটা হাওয়ায় মিলিয়ে যায়। পরদিন সকালে আকাশ ছিল অস্বাভাবিক পরিষ্কার। মাঠে চারপাশে ছিল না কোনো মজুর, ছিল না কোনো মাটি কাটা কোদালের ঠং ঠং আওয়াজ। সেই মাঠের একপাশে ছোট এক উঁচু মাটির ঢিবির উপর চিতার কাঠ সাজানো হয়েছে। গোরাচাঁদ চিতায় আগুন দিয়ে চিতার সামনে তিনজন দাঁড়িয়ে রইল। শুভেন্দু মনে মনে ভাবছিল, যে মৃতদেহ এত ভয় নিয়ে এসেছিল সে নিজে একজন ছিল, কিন্তু আজ সে আর একজনকেও সাথে নিয়ে গেল। কিন্তু মাটির নিচে ঘুমিয়ে থাকা সব আত্মা কি সত্যি চির ঘুমে, নাকি শুধু অপেক্ষায় আছে আবার কেউ আসবে বলে?